আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চীন, ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সাথে দূরত্ব কমাতে উদ্যোগী বিএনপি। সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের নীতিতে মিলছে ইতিবাচক সাড়া। যে যাদের সাথে যে রিলেশনশিপের প্রয়োজন সেই রিলেশনশিপটা আমরা মেনটেন করব। গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে বিশ্লেষকরা। অতিমাত্রায় সংকুচিত না করে ভারসাম্য রক্ষার পরামর্শ। রাষ্ট্র চালাবে কিন্তু প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী। তো আপনি যদি তারে বেশি সিপাই ফেলেন তাইলেও কিন্তু রাষ্ট্র ভালো চলবে না। কাজে এখানেও আপনারা খেয়াল রাখতে হবে। एक जर्रा भी मुसलमान ईमान की हिफाजत के साथ ले गया, बाकी जिंदगी नाफरमानी वाली है। अल्लाह चाहे तो गुनाहों को बख्श दें। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে চলছে নানা আনুষ্ঠানিকতা। জোহরের পর যৌতুকবিহীন গণবিবাহ অনুষ্ঠিত হবে। কাল সকাল 9টায় আখেরি মোনাজাত। ভোরের কুয়াশায় রংপুরের মিঠাপুকুর 6 লেনে দুর্ঘটনার কবলে 7টি বাস, আহত অন্তত 20। এখনো চলছে উদ্ধার কাজ। দনিয়া কলেজের ছাত্র হত্যা মামলায় 5 আসামি ও আদাবরে কবজি কাটার ঘটনায় 4 আসামি গ্রেপ্তার, জানালো ডিবি। চলমান থাকবে অভিযান। যে পিচ্চি হেলাল বা ইমন তাদের গ্রুপের যেই থাকুক তাদেরকে আমরা আইনের আওতায় অবশ্যই আনবো। আমাদের পরিকল্পনা দীর্ঘমেয়াদী বলবো না, আমাদের পরিকল্পনা সব সময়ের জন্য আমরা রয়েছি। টিসিবির ট্রাক সেল বন্ধে বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত। বাজেট কাটছাট করেও মিলছে না হিসাব। রমজানের প্রস্তুতির জন্য বিরতি বলছে সংস্থাটি। বছর ঘুরে আবারও এলো ভাষার মাস ফেব্রুয়ারি। অধিকার রক্ষার লড়াই আর দাবি আদায়ের আন্দোলন সংগ্রামে এখনো প্রেরণা যোগায় 1952। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। চীন, ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সাথে দূরত্ব কমিয়ে আনতে উদ্যোগী হয়েছে বিএনপি। পারস্পরিক সমমর্যাদা ও অধিকার রক্ষার প্রতিশ্রুতিতে ইতিবাচক সাড়াও দিচ্ছে গুরুত্বপূর্ণ পড়শিরা। এমন তথ্য নিশ্চিত করে বিএনপির শীর্ষ নেতারা বলছেন, কারো সাথে শত্রুতা নয়, এমন বিদেশ নীতিতেই চলার সিদ্ধান্ত তাদের। আরিফিন শাকিলের প্রতিবেদন। 2018 সালের বিতর্কিত নির্বাচনের তথ্য খুব বেশি বহির্বিশ্বের কাছে পৌঁছায়নি, বরং দিনে দিনে বন্ধুহীন হয়ে পড়ে বিএনপি। পাশাপাশি চীন, ভারতের মতো পরাশক্তি দেশগুলোর সঙ্গে বিএনপির দূরত্ব দৃশ্যমান হয়, যা অব্যাহত ছিল শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত। যদিও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কর্তৃত্ববাদী শাসনের 15 বছরে বিএনপির কূটনীতি ব্যাকফুটে থাকলেও চেষ্টার কমতি ছিল না দলটির। এ সময়ের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কূটনীতিক উইং ভেঙে গঠন করা হয়েছিল ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি। তারেক রহমানকে প্রধান করে গঠিত সেই কমিটির চমক ছিল 18 জন তরুণ নেতা। তাদের তৎপরতায় 7 জানুয়ারির নির্বাচনের আগে পরে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমাদের চাপে ছিল শেখ হাসিনা সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পট পরিবর্তনের পর আলাদা দলে ভাগ হয়ে সেই কমিটির সদস্যরা এখন গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন। এর ধারাবাহিকতায় সম্প্রতি চীন সফর করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। রাষ্ট্রীয় স্বার্থ প্রাধান্য দিয়ে ভারতের সাথে ভঙ্গুর সম্পর্ক জোড়া লাগাতেও কাজ করছে দলটির দায়িত্বপ্রাপ্তরা। স্থায়ী কমিটির বৈঠকেও দলের সিনিয়র নেতারা প্রতিবেশী দেশটির সাথে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দিয়েছেন। আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ সহ সকল দেশ এর সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। কেউ সাথে শত্রুতা থাকবে না, কেউ আমাদের শত্রুতাও করবে না, এবং তারাও আমাদেরকে নানাভাবে ইতিবাচক আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে।
বিগত 6 মাসে কূটনৈতিক মহলে বিএনপির গুরুত্ব বেড়েছে। মহাসচিবের সাথে শুধু গুলশান কার্যালয়ে অন্তত 20টি দেশ ও দাতা সংস্থার প্রতিনিধিরা বৈঠক করেছেন। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। বিএনপির কূটনীতিক উইংয়ে দায়িত্ব পালনকারী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, মূলত গণতন্ত্র, পূর্ণ প্রতিষ্ঠা, নির্বাচন পরবর্তী বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা বৈঠকে গুরুত্ব পেয়েছে। তাদের একটা জিনিস বারবার জানতে চায়, নির্বাচন কবে হবে। তারা সবাই চায় একটা গণতান্ত্রিক সরকার আসুক এবং তাদের জন্য কাজ করতে সুবিধা গণতান্ত্রিক সরকারের সাথে বাংলাদেশের জনগণের স্বার্থে যাদের সাথে যে রিলেশনশিপের প্রয়োজন সেই রিলেশনশিপটা আমরা মেনটেন করব। দলটির শীর্ষ নেতারা বলছেন, বিদেশ নীতিতে বিএনপি গুরুত্ব দিচ্ছে সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষার উপর। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা আমলের মতো অন্তর্বর্তী সরকারের সময়ও বিচার বহির্ভূত হত্যা সংঘটিত হলে জাতি হতাশ হবে, এই মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনের ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় যোগ দেন। সেই অনুষ্ঠানে কুমিল্লায় সম্প্রতি যুবদল কর্মীকে হত্যার প্রসঙ্গে কথা বলেন তিনি। এ সময় প্রতিটি মন্ত্রণালয়ে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা করে কমিটি দেয় তাহলে রাষ্ট্রের কাঠামো এলোমেলো হয়ে যাবে বলেন তিনি। সে সময় ব্যবসায়ীরা ছাত্রদের পিছনে টাকা নিয়ে ঘুরতে হবে জানান তিনি। অভিযোগ করেন, শেখ হাসিনার পতন মানতে পারছে না ভারত, তাই এখনো নানা ষড়যন্ত্র অপপ্রচার চালাচ্ছে দেশটি। সকল ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষকে একতাবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। সরকারের ভালো পদক্ষেপগুলোর আমরা সমর্থন দিব, কিন্তু যেগুলো ব্যর্থ হচ্ছে সেগুলোর জন্য সমালোচনা করব। একটা গণতান্ত্রিক সরকার তো সমালোচনাকে গ্রহণ করা, বরণ করা, সেই বরণ করার মধ্যে দিয়ে সেই সরকারের শ্রেষ্ঠত্ব। প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনতে গিয়ে প্রশাসনে নতুন করে ভারসাম্যহীনতা যেন তৈরি না হয় সেই বিষয়ে সতর্ক করেছেন সংবিধান ও প্রশাসন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সরকার প্রধানের ক্ষমতা অতিমাত্রায় সংকুচিত করা হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে রাষ্ট্র পরিচালনায়। তবে বর্তমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর অতি ক্ষমতা কমানো উচিত বলে মত তাদের। লাভলি বিথির রিপোর্ট। একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আছে প্রতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। রাষ্ট্রপতি নিধিরাম সর্দারের ভূমিকা নিয়েও আছে সমালোচনা। ক্ষমতার পট পরিবর্তনের পর প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য কমাতে উদ্যোগ নিয়েছে সরকার। ক্ষমতার ভারসাম্য আনতে এরই মধ্যে সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। বর্তমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য যে কোনো কাজে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে কাজ করতে হয়। এক্ষেত্রে পরিবর্তনের সুপারিশ করেছে সংস্কার কমিশন। তবে রাষ্ট্রের নির্বাহী প্রধান প্রধানমন্ত্রী, তাই ক্ষমতা অতিমাত্রায় সংকুচিত করা হলে রাষ্ট্র পরিচালনায় কি প্রভাব পড়তে পারে, এমন প্রশ্নে মধ্যপন্থা অবলম্বনের পরামর্শ সাবেক সচিব ও আইনজ্ঞদের। রাষ্ট্র চালাবে কিন্তু প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী। তো আপনি যদি তারে বেশি সিপাই ফেলেন তাইলেও কিন্তু রাষ্ট্র ভালো চলবে না। কাজে এখানেও আপনারা খেয়াল রাখতে হবে, কারণ প্রেসিডেন্ট নিয়োগ দিল, এরপরে তো কাজ করা লাগবে উনার। যেমন 3 বাহিনী প্রধানের নিয়োগের ক্ষেত্রে যদি একবারে প্রধানমন্ত্রীর কোনো ভূমিকাই না থাকে তাইলেও রাষ্ট্র ভালো চলার ক্ষেত্রে কিন্তু আশঙ্কা আছে। রাষ্ট্রপতিকে যদি আপনি ওভার এম্পাওয়ার করে রাখেন, উনি যদি বলেন যে আজকে থেকে আমি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ফর্ম করলাম, কিছু করার নাই ওনার হাতে, তাহলে ওনাকে চেক অ্যান্ড ব্যালেন্স আপনি করবেন কীভাবে? সেই প্রস্তাবনাগুলো, সেই মেকানিজমগুলো থাকার দরকার ছিল, যেটা নেই। এই আশঙ্কাটা তো সব ক্ষেত্রেই থাকবে। যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে তো সংবিধান সংশোধন করার তো আবার নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তো থাকবেই। ক্ষমতার ভারসাম্য রক্ষায় বড় চ্যালেঞ্জ আস্থার অভাব। দ্বৈত নেতৃত্বের কারণে প্রশাসনিক জটিলতা ও নীতি নির্ধারণে দীর্ঘসূত্রিতা বেড়ে যেতে পারে, মনে করেন সাবেক সচিব আওয়াল। সরকার যখন প্রথম নির্বাচিত হয়ে আসে তখন কিছুদিন তাদের সদিচ্ছা থাকে, তারা ভালোটা চিন্তা করে, আমি যেটা দেখেছি। কিন্তু এরপরে তারা একটা কোটারির একটা চক্রের খপ্পরে পড়ে। এই চক্রের খপ্পরের মধ্যে আমলারাও থাকে, ব্যবসায়ীরাও থাকে, রাজনৈতিক গ্রুপের একটা লোকও থাকে। প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যদি এইসব প্রভাব থেকে মুক্ত থাকতে পারেন, শুনবেন কিন্তু সিদ্ধান্ত নেবেন নিজের মতো, কারণ শোনারও কিন্তু দরকার আছে। অর্থাৎ শুনে আপনি বিশ্বাস অবিশ্বাস কোনোটা করবেন না। তবে শক্তিশালী গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে প্রধানমন্ত্রী নিরঙ্কুশ ক্ষমতা কমানোর পক্ষে একমত তারা। গণতন্ত্রকে সম্মান করে গণতান্ত্রিক মূল্যবোধকে এগিয়ে নিতে চায় তাইলে অসুবিধা হবে না। কিন্তু যদি মনে করে যে না, ক্ষমতায় গেলে তাল গাছটা আমার,
কাগজে কলমে যাই লেখা থাকুক, তাইলে কিছুই হবে না। প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না। কমিশনের এমন সুপারিশকে অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। বলেন এতে দলীয় অন্তর্কোন্দল বাড়তে পারে। সংসদ নেতা আগে হন, তারপরে সেটাকে পুঁজি করে তিনি প্রধানমন্ত্রী হন, তো এটা সম্ভবত আপনি আলাদা করতে পারবেন না। দলীয় প্রধানটা আলাদা করলে আমি মনে করি এটা ভালো হয়, তাইলে এটা একটা ভারসাম্য হবে। তবে যে পদ্ধতি গ্রহণ করা হোক না কেন, সংবিধানের যথাযথ বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপরই এর ভবিষ্যৎ নির্ভর করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কন্ট্রাডিকশন তৈরি হয়ে কোনো রকমের ডেডলক তৈরি না করে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশের স্বৈরতন্ত্র যেন আর ফিরে না আসে সেই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ। জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে, এই মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজ। সকালে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এক সেমিনারে একথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোর কাছে একটা আহ্বান জানাই, সেটা কি, অনেক বিষয় আপনাদের মধ্যে ভিন্নমত থাকবে, এই জায়গাগুলোতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। শুধু ব্যক্তির অপসারণ নয়, কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন, গণতন্ত্রায়নের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে, প্রাণ দিয়ে তৈরি হয়েছে, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত নেই। আসুন আমরা সেই জায়গায় এক থাকি। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ। ফজরের নামাজের পর থেকেই চলছে বয়ান। রোববার সকাল 9টায় আখিরি মোনাজাত করবেন মাওলানা জোবায়ের। ভোর থেকেই বয়ানের দিন প্রতিষ্ঠা এবং ইসলামের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার কৌশল আলোচিত হচ্ছে। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানানো হয়। জোহরের পর যৌতুকবিহীন গণবিয়ে অনুষ্ঠিত হবে। এটি বিশ্ব ইজতেমার বহু পুরনো রীতি। এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে 2 ধাপে। এর মধ্যে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম ধাপ। এই ধাপে অংশগ্রহণ করছেন 41 জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। কাল হবে এই আয়োজনের আখিরি মোনাজাত। 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জোবায়ের পন্থীদের দ্বিতীয় ধাপের ইজতেমা। এরপর 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতপন্থীদের ইজতেমা। ইজতেমায় এই পর্যন্ত 4 জন মুসল্লির মৃত্যু হয়েছে। আসার আসল উদ্দেশ্য হলো আমরা কিভাবে নিজেরা দুনিয়াতেও শান্তি পাইতে পারি, পরকালে নাজাত পাইতে পারি। আল্লাহ এবং রসুলের পথে একই পথে আমরা একসাথে চলতে পারি, এটা আমরা সকলেই কামনা করি। হরকাররা বিভিন্ন জায়গায় হঠাৎ করে এসে মুসল্লি সেজে এসে বসে যায়, ওদেরকে উচ্ছেদ করা এবং ওদের মাধ্যমে যে কোনো ঘটনা ঘটিয়ে দিবে না সেটিকে আমরা সবসময় কনসার্নে থাকি। দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে যেতে চাই ইজতেমা ময়দানে, সেখানকার পরিস্থিতি দেখে আসবো সরাসরি। এই পরীক্ষার জন্য ছাত্রদেরকে প্রস্তুত করবার জন্য মাদ্রাসার উস্তাদদেরও উপস্থিত হওয়াটা তাদের জন্য জরুরি। সেই কারণে একদিকে ছাত্ররাও উপস্থিত হতে পারে নাই, উস্তাদরাও উপস্থিত হতে পারে নাই, এবং এটা গোটা বাংলাদেশের সবগুলো মাদ্রাসার চিত্র কিন্তু একই। আপনারা যাচাই করলে বুঝতে পারবেন। এত সব সত্ত্বেও আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্ররা উপস্থিত হতে পারে নাই, উস্তাদরাও ব্যাপক পরিমাণে অন্যান্য বৎসরের মতো আসতে পারে নাই, বিদেশি মেহমানরা যেন আসতে না পারে সেই জন্য একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে অলরেডি। এত সব সত্ত্বেও আলহামদুলিল্লাহ পুরা মাঠ আশপাশের এলাকায় কানায় কানায় পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এই বিষয়গুলো আপনাদের সামনে থাকা দরকার ছিল, আপনাদের মাধ্যমে দেশবাসীর জানার দরকার ছিল। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে দাওয়াত দিতে চাই, আগামীকালকে সকাল 9টায় আখিরি মোনাজাত হবে। আপনারা যে যেখান থেকে সংবাদ আপনারা দেখবেন, আপনারা আশা করি সবান্ধব দাওয়াতের এই বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে আপনারা আগামীকাল সকাল 9টায় শরীক হবেন এবং প্রথম পর্বে বিশ্ব ইজতেমা শুরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত বিশ্ব ইজতেমার আগামীকালকে সকাল 9টার আখিরি মুনাজাতে আপনারা সবাই শরীক হওয়ার জন্য দেশবাসী সবাইকে দাওয়াত দিচ্ছি। এবং জোবায়েরপন্থী নেতার বক্তব্য শুনছিলাম সরাসরি। ঘন কুয়াশার কারণে রংপুরে একসাথে দুর্ঘটনার কবলে পড়ল 7টি যানবাহন। এতে আহত হয়েছেন অন্তত 20 জন। সকাল 7:30 নাগাদ রংপুর ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের রশিদপুরে হয় এই দুর্ঘটনা। হাইওয়ে পুলিশ জানায়, কুয়াশার কারণে একটি মাঝ ভর্তি পিকআপ ধীর গতিতে চলছিল। গাড়িটির পেছনে থাকা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এরপর পেছনে থাকা আরও 4টি বাস
এবং একটি কাভার্ড ভ্যানের পরপর ধাক্কা লাগে। এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দর্শক, এ পর্যায়ে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, উদ্ধার কাজ সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা সেই সম্পর্কেও বলবেন। শাওন, এই যে একটি বড় ভয়াবহ দুর্ঘটনা যেটি আর কি, এটি এখানে যারা সবাই পুলিশ সহ অন্যান্য যারা আছেন সবাই যেটি বলছেন, এবং উদ্ধার তৎপরতা এর মধ্যে শেষ হয়েছে, অর্থাৎ মিনিট 5 আগে উদ্ধার তৎপরতা শেষ হয়েছে। এবং এই যে মাছ ভর্তি যে কাভার্ড ভ্যানটি ছিল সেটি এই সামনে টাটা যে গাড়িটি ছিল সেটি কিন্তু সেই মাছগুলো অন্য একটি গাড়িতে করে তারা রংপুর পৌঁছানো হয়েছে। আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি, এই যে কাভার্ড ভ্যানটি কিন্তু ঠিক এই জায়গাটাতে এই আরেকটি গাড়িকে ধাক্কা দেওয়ার কারণে সেই এই যে রোড ডিভাইডারটি ছিল সেই ডিভাইডারটার মধ্যে কিন্তু উঠে গিয়েছিল, এবং উঠে যাওয়ার কারণে আপনি দেখেন যে পুরো যে রোডের যে ডিভাইডারগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে অন্যদিকে পড়ে চলে গেছে। এরপরেই কিন্তু সেখানে আরেকটি যে গাড়ি আছে সেই গাড়িটি এসে ধাক্কা লাগে, এবং সেটি হচ্ছে ভিআইপি গাড়ি, এবং এই ভিআইপি গাড়ির পরে এসে যে গাড়ি ধাক্কা লাগে সেটি তয়েজ নামের একটি বাস, এবং তারপরে আরেকটি কাভার্ড ভ্যান আসে, এবং তারপর জ্যাক নামে আরেকটি বাস আসে, এবং তারপর একটি কর্ণফুলী বাস। এভাবেই কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। আমরা যেটা দেখেছি যে প্রত্যেকটি গাড়ির দুই পাশে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যারা আহত হয়েছে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ রংপুরের যে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে ভর্তি করা হয়েছে। এবং সংশ্লিষ্ট যারা বলছেন যে যদি গাড়িতে অতিমাত্রা স্পিড থাকার কথাও অনেকেই বলছেন, এবং ব্রেকের যে সিস্টেমটি, যে ব্রেক দ্রুত ধরবার যে সিস্টেম চালকের, সেটিও কিন্তু এখানে ফেল হয়েছিল, এবং পাশাপাশি ওভারটেকিং এর একটি বিষয় ছিল। সে কারণে কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। হাইওয়ে পুলিশ এবং সংশ্লিষ্ট যারা যেটি বলছেন যে এই ভয়াবহ দুর্ঘটনা থেকে একটা বড় ধরনের একটা হতাহতের ঘটনা ঘটতে পারত, সেখান থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকে বলা হচ্ছে যে অবশ্যই অনিয়ন্ত্রিতভাবে যে গাড়ি পরিচালনার যে ড্রাইভাররা করে থাকেন তাদের যে বিশ্রামহীনতা আছে এবং ওভারটেকিং এর যে মানসিকতা, সেই জায়গাগুলো থেকে কিন্তু তাকে অবিলম্বে তাদেরকে যদি সতর্ক না হয় তাহলে এই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আরেকটু তথ্য দেই যে গতকাল অন্তত 7টি দুর্ঘটনা ঘটেছে রংপুরে, এই রংপুর জেলাতেই, যেখানে 3টি ঘটনায় অন্তত 6 জন মারা গেছে। শাওন, মাজহার, ধন্যবাদ আপনাকে। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা সহ 7 দফা দাবিতে অনশন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। শনিবার বিকেল 4টার মধ্যে দাবি মানা না হলে তারা ঢাকা উত্তর সিটি অবরোধের ঘোষণা দিয়েছে। শুক্রবার রাত 11টায় তিতুমির কলেজের সামনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয় শিক্ষার্থীরা। তবে ইজতেমা চলায় মুসল্লিদের ভোগান্তি বিবেচনায় রোববার ভোর 6টা থেকে বেলা 11টা পর্যন্ত কর্মসূচি শিথিল থাকবে। এছাড়া তাদের চলমান আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে ঘোষণা দেয় শিক্ষার্থীরা। জানায় অনশন করা 2 শিক্ষার্থী এরই মধ্যে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি, যার মধ্যে একজনের অবস্থার অবনতি হয়েছে। সচিবালয় থেকে আমাদের তিতুমিরের দূরত্ব কয় কিলো? রাষ্ট্রের কি এখন পর্যন্ত সংস্কার হয়নি, নাকি শুধুমাত্র তারা আশ্বাস পর্যন্তই টিকে থাকবেন তিতুমির বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে? শনিবার বিকাল 4টার মধ্যে আমরণ অনশনরত শিক্ষার্থীদের 7 দফা দাবি মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। ছাত্র জনতার আন্দোলনে চোখে গুরুতর আঘাতপ্রাপ্তদের চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। সকাল থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে 5 জন বিশেষজ্ঞ চিকিৎসক আহতদের সেবা দিচ্ছেন। দুপুরের পর বাংলাদেশ চক্ষু হাসপাতালেও রোগী দেখবেন তারা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী জানান, 2 দিনের জন্য ঢাকা এসেছে সিঙ্গাপুরের দলটি। আন্দোলনে গুরুতর আহত কমপক্ষে 200 রোগীকে চিকিৎসা সেবা দেবেন তারা। কারো যদি উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হয় সেক্ষেত্রে তারা সুপারিশ করবেন। জুলাই আগস্টের আন্দোলনে দৃষ্টিশক্তি হারানোদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার কথা জানান হাসপাতাল পরিচালক। এতদিন অবহেলা এবং সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ ছিল রোগীদের। অলরেডি 5টা প্লেট আমার চোখে নিয়ে ভুগতেছে, আমার মাথায় আছে, আমার অল বডিতে অনেক প্লেট, যেমন আমার 200-র উপরে আমার প্লেট আছে আমার শরীরে। তাইলে আমারে নিয়ে তারা বলতেছে যে ভালো, এর চেয়ে কোনো বেটার ট্রিটমেন্ট নেই, তাহলে বেটার ট্রিটমেন্ট আমি পাবো কোথায়? হসপিটাল ডাক্তাররা যা বলে, বাইরে থেকে যারা আসে তারা একই কথাই বলে, এখানে কোনো তারতম্য নাই। আমরা চাচ্ছি এই মুহূর্তে আমাদের প্রপার চিকিৎসা,
পাশাপাশি আমাদের অতি দ্রুত বাহিরে নেওয়ার ব্যবস্থা করা হোক। বর্তমানে আমাদের 98 জন রোগীর মতো ভর্তি আছেন, ওনাদের বিভিন্ন ধরনের উপসর্গ মাঝে মাঝে তৈরি হয়। এই সমস্ত উপসর্গটাকে দেখভাল করার জন্য আমাদের চিকিৎসকরা সর্বদা তাদের পেশাগত সর্বোচ্চ দিক দিয়ে ওনারা চেষ্টা করে যাচ্ছেন। টিসিবি ট্রাক সেল বন্ধের পর নাভিশ্বাস অবস্থা নিম্ন ও মধ্যবিত্তের। দিনের খোরাক জোগাতে ত্রাহি অবস্থা তাদের। বলছেন ভ্যাট ও শুল্কের চাপে যখন পণ্য বাজার অস্থির, এমন অবস্থায় ট্রাক সেল বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক। যদিও টিসিবি বলছে এই অবস্থা সাময়িক, কার্যক্রম আবারও শুরু হবে রমজানে। নিত্যপণ্যের দাম নিয়ে বেজায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। বাজারে পকেটের হিসাব মেলানো কঠিন। ভরসা ছিল টিসিবি ট্রাক সেল, কিন্তু এবার তাও বন্ধ। সংস্থাটির দাবি, রোজার প্রস্তুতিকে সামনে রেখেই কয়েকদিন বিরতি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ট্রাক সেলের নিয়মিত কার্যক্রম না হলেও আমরা এটা মাঝে মধ্যে সরকারের নির্দেশনা এটা করে থাকি, তো এবারও আমরা সেই কাজটাই করতে যাচ্ছি। পরবর্তী নির্দেশনা আসলে অর্থাৎ রমজানের পূর্বে আমাদের ট্রাক সেল করার সম্ভাবনা রয়েছে। এমন খবরে মাথায় হাত নিম্ন ও মধ্যবিত্তের। নানা অনিয়মের জেরে এতদিন ফ্যামিলি কার্ড পাওয়া নিয়ে দুশ্চিন্তা ছিল, এখন তা বুঝে পেয়েছেন অনেকে। কিন্তু ট্রাক সেল বন্ধের পর বিপাকে তারা। বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিভাবে সামলাবেন জানেন না। দরিদ্রদের জন্য এমন কার্যক্রম সারা বছর চালানোর দাবি তাদের। আমার ঘরে আরো 4-5 জন মনে করেন খাওয়াই আছে, তা আমার তো মনে করেন কষ্ট হয়ে যায়। আগে টিসিবিতে মাল দিতে উঠে রাখে, তাও দিচ্ছে না। 2 দিন ঘুরছি রাস্তাঘাটে আমরা, কিন্তু টাকা আসে না। টিসিবির গাড়ির মাল দিলে আমার লাগে একটা সুবিধা হয়। এখন তো মনে করে বন্ধ করে দিলে আমরা গরিব মানুষ কই থেকে খামু, কেমনে চলবো? একটু কম দামে জিনিস পাইলে সংসারটা একটু টানাটানি একটু কম হইতো। ট্রাক্টরের মালটা চালু হইলে পরে তেল চিনি এটা একটু কম দামে পাওয়া যায়, মানুষ বেচার পা খায়। রোজা সামনে রেখে টিসিবির জন্য 10,000 টন মসুর ডাল আমদানি করবে সরকার। পাশাপাশি রমজানে চালও বিক্রি করবে টিসিবি। সোভান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করলেন গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। এ সময় গত কয়েক মাসে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দাবি করেন তিনি। জানান রাজধানীতে ছিনতাই প্রতিরোধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম। তিনি আরও জানান, দনিয়া কলেজের শিক্ষার্থী মিনহাজ হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত কিং মাহফুজ সহ 7 জন, আদাবরে ছিনতাইয়ের সময় কবজি কাটার ঘটনায় 5 জন, তাঁতিবাজারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় 6 জন সহ বিভিন্ন ঘটনায় আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের পরিকল্পনা কোনো সন্ত্রাসী, কোনো খারাপ কাজে লিপ্ত, অবৈধ কাজে লিপ্ত কেউ আইনের হাত থেকে রক্ষা পাবে না। আমাদের প্রক্রিয়া, আপনারা যে প্রশ্ন করেছেন, আমাদের অভিযান সবসময় অব্যাহত থাকবে। এটা শুধু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমাদের পরিকল্পনা সারা বছরের জন্যই, সব সময়ের জন্য। ভাষায় পারে দেশজুড়ে বিভেদ বিভক্তি ভুলিয়ে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে, এমনটা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। সকালে ভাষা পদযাত্রা 2025 উদ্বোধন শেষে একথা জানান তিনি। বলেন, সবাইকে ভাষার প্রতি সম্মান রাখতে হবে। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বলেন, ভাষায় একমাত্র জাতিগত বিভেদ ভুলে সবাইকে একত্র করতে পারে। জানান, দেশের এই ক্রান্তি লগ্নে ভাষার প্রতি সবার শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। ভাষাবিজ্ঞান বিভাগের আয়োজনে র্যালিটি অপরাজয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। পরে শিক্ষক শিক্ষার্থীরা শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। আমরা আন্তর্জাতিক ভাষা দিবস আন্তর্জাতিক হয়ে ওঠার পেছনে এদেশের এবং এ জাতির সন্তানদের যে অবদান, সেটি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এবং আমরা আশা করছি এই ভাষা আমাদের সবাইকে এই কঠিন ক্রান্তি লগ্নে একত্রিত করতে সহযোগিতা করবে। ধর্ম বিভিন্ন কিন্তু মানবজাতি অভিন্ন, এই প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে জাতিসংঘ ঘোষিত বিশ্ব আন্তধর্মীয় সম্প্রীতি সপ্তাহ। এই উপলক্ষে সকালে বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগের আয়োজনে হলো আন্তধর্মীয় সম্প্রীতি র্যালি। অপরাজয় বাংলা থেকে শুরু হয়ে টিএসসি রাজু ভাস্কর্য ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় অপরাজয় বাংলায় শেষ হয় র্যালিটি।
দর্শক, যমুনা ফিউচার পার্কে যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষে এখন কথা বলছেন অ্যাডভোকেট সালমা ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান মহোদয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য এবং এই সাহসিকতা এই যুগান্তরের রজত জয়ন্তী উদযাপনে ছিলাম সরাসরি। বাঙালির অধিকার রক্ষায় বরাবরই অস্ত্র ছিল ভাষা। কখনো স্লোগান, কখনো পোস্টার, কখনো বুকে লিখে, আবার কখনো গ্রাফিতি হয়েছে প্রতিবাদের অস্ত্র। 1952 থেকে 2024 যখনই অধিকার রক্ষার লড়াই হয়েছে, তখনই অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ভাষা। ট্রিগার চাপা বুলেট প্রাণ নিতে পারলেও প্রতিবাদের ভাষার কাছে তা বরাবরই হয়েছে মলিন ধূসর। ভাষার মাসের শুরুতে আহমেদ রেজার প্রতিবেদন। 1952 সাল, তখন পরাধীনতার শৃঙ্খলে থাকা জাতি শুধুমাত্র ভাষার অধিকার রক্ষায় গর্জে ওঠে। 144 ধারা ভঙ্গ করে নিরস্ত্র বাঙালি পথে নামে। সম্বল বলতে দৃপ্ত স্লোগান আর ব্যানার প্লাকার্ডে প্রতিবাদী ভাষা। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই। বাঙালির আত্মজাগরণ কিংবা শোষকের বিরুদ্ধে প্রতিবাদ, সব জায়গায় প্রতিবাদী হয়েছে ভাষা। রাষ্ট্রভাষা আন্দোলনেও সেদিনের পোস্টার আর স্লোগানগুলোই হয়েছে প্রেরণার উৎস। 1971 বাংলার স্বাধিকার আন্দোলনের মুহূর্তেও প্রতিবাদের উপকরণ হয়েছে ভাষা। লাল সবুজের জমিনটাকে নিজের করে নিতে মহান মুক্তিযুদ্ধে বুলেটের জবাব বুলেট দিয়ে দিয়েছে বাংলার মানুষ। তবে তার আগে অকুতোভয় বাঙালি স্লোগান আর প্লাকার্ড হাতে অবলীলায় দাঁড়িয়েছে বন্দুকের সামনে। সেখানেও পরাজিত বুলেট, জয়ী বাঙালির বুক পকেটের সাহস, যার উপকরণের নাম ভাষা। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাহসী নূর হোসেনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। বুকে পিঠে দৃপ্ত স্লোগানে অকুতোভয় নূর হোসেন তার প্রতিবাদ জানিয়েছিল ভাষার মাধ্যমেই। বুলেট হয়তো বিদ্ধ করেছে নূর হোসেনকে, কিন্তু তাতে কি জয়ী তো হতে পারেনি। জয় হয়েছে ভাষারই, প্রতিবাদী ভাষার। 2024 36 জুলাইয়ের উপাখ্যান সবারই জানা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। তৈরি হয় বাংলাদেশ 2.0। এখানেও বুলেটের সামনে বুক পেতে দিতে দ্বিধা করেনি ছাত্র জনতা। তবে সব কিছুকে ছাপিয়ে যায় প্রতিবাদের ধরন। স্লোগান প্লাকার্ডের ইতিহাসের সাথে এবার যুক্ত হয়েছে গ্রাফিতি। এখানেও বিজয় ভাষার, পরাজিত বুলেট। যখনই এসেছে সংকট, যখনই এসেছে সংশয়, তখনই বাঙালি তার অধিকার অর্জন করেছে বাংলা ভাষার মাধ্যমে। 1952 সালের ভাষা আন্দোলন, 1971-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্লোগানে স্লোগানে উপস্থিত ছিল বাংলা ভাষার। আর তাই তো সবাই বলছেন, বন্দুকের গুলি নয়, বরং বাংলা ভাষার মাধ্যমেই অর্জিত হয় বাঙালির অধিকার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। চলতি বছরের মধ্যে দেশে 4টি ক্যান্সার হাসপাতাল চালুর ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। জানান, ক্যান্সার হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে রোগীদের চিকিৎসায় জরুরি যন্ত্র দ্রুততম সময়ের মধ্যে আনা হবে। ক্যান্সারের বিষয়ে 8টি হাসপাতাল প্রতিষ্ঠার যে প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের প্রজেক্ট ডাইরেক্টর, এটা বিরাট গ্যাপ ছিল প্রায় 7 মাস যাবৎ। আমরা এই সপ্তাহে প্রজেক্ট ডাইরেক্টরকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিব ইনশাল্লাহ, এবং আমরা আশা করছি এটা প্রকিউরমেন্ট প্রসেসে, এটা ইনফ্রাস্ট্রাকচার কোনোটার 80%, কোনোটা 40% গ্রোথ হয়ে স্ট্রাকচার গড়ে উঠেছে। যতগুলো মেশিন যেভাবে কেনা লাগে এগুলোকে চেষ্টা করা হবে। আমরা আশা করি যে 8টা না হলেও অন্ততপক্ষে 4টা হাসপাতালকে আমরা আমাদের আগামী এই বছরে শুরু করে ফেলতে পারবো। যুদ্ধবিরতি চুক্তির আওতায় চতুর্থ দফায় 2 জিম্মিকে মুক্তি দিল হামাস। মুক্তির অপেক্ষায় রয়েছে আরও একজন। শনিবার খান ইউনিসে 53 বছর বয়সী ওফার কালদায়রন 34 বছরের ইয়ারদেন বিভাসকে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস। গাজা সিটিতে চলছে আরেকজনের মুক্তির আনুষ্ঠানিকতা। জিম্মি মার্কিন ইসরায়েলি নাগরিক
কেথ সেগেলকে হস্তান্তর করা হবে সেখান থেকে। এই 3 জনের বিনিময়ে মুক্তি পাবেন 183 ফিলিস্তিনি। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয় গাজায় 3 ধাপে 15 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ছাড়া পান 400 ফিলিস্তিনি কারাবন্দী। ভেনেজুয়েলার কারাগারে বন্দী 6 মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে নিকোলাস মাদুরো প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রিচার্ড গ্রেনেলের কারাকাস সফরে এই বিষয়ক সমঝোতা হয়। তবে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ কি গলছে? নিকোলাস মাদুরো দুদেশের মধ্যে নতুন সূচনার প্রত্যাশা জানালেও অস্পষ্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। শুক্রবার ভেনেজুয়েলা সফরে যান মার্কিন প্রতিনিধি রিচার্ড গ্রেনেল, যা ছিল অনেকটাই চমক। কারাকাসে প্রেসিডেন্সিয়াল প্যালেসে সাক্ষাৎ করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে। এর পরপরই মুক্তি দেয়া হয় দেশটির কারাগারে বন্দী 6 মার্কিনীকে। ঝটিকা সফর শেষে মুক্তিপ্রাপ্তদের নিয়ে দেশে ফিরে যান রিচার্ড। মাদুরো রিচার্ডের মধ্যে কি কথা হয়েছে স্পষ্ট নয়, তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের গলায় সন্তুষ্টির সুর। যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্টকে বরাবর গালাগাল করা মাদুরো এখন ওয়াশিংটনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে একটি নতুন সূচনার প্রত্যাশা করছেন। মার্কিন প্রতিনিধি রিচার্ড গ্রেনেলের সাথে বৈঠক ইতিবাচক ছিল। প্রাথমিকভাবে কয়েকটি বিষয়ে সমঝোতায় পৌঁছেছি, সেগুলো পূরণ হলে নতুন ইস্যুতে আলোচনা হবে। আশা করছি দুদেশের এবং পুরো অঞ্চলের স্বার্থে পুরো সমঝোতা হবে। নিশ্চিত করতে পারি যেসব বিষয়ে আলোচনা হয়েছে কার্যকরে যোগাযোগ অব্যাহত রাখব। এমন সময় রিচার্ড গ্রেনেলের কারাকাস সফর, যখন অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে তোড়জোড় চলছে যুক্তরাষ্ট্রে। জো বাইডেনের আমলে টেম্পোরারি স্ট্যাটাস প্রোগ্রাম টিপিএস এর আওতায় সুরক্ষা পাওয়া 6 লাখ ভেনেজুয়েলানো আছে তালিকায়। অবশ্য তাদের বিষয়ে সহানুভূতির স্বরে কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট মাদুরোর একজন বড় বিরোধী আমি। আমাদের সাথে ভালো আচরণ করেননি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভেনেজুয়েলার মানুষের সাথেই খুব বাজে আচরণ করেছেন। এখানে ভেনেজুয়েলান ভোটারদের 92% সমর্থন আমি পেয়েছি। এখন অবৈধদের নিজ দেশে কিভাবে নিরাপদে ফেরত পাঠানো যায় সে বিষয়টি দেখছি। ভেনেজুয়েলা পরিস্থিতির উন্নতিতে কি করা যায় ভাববো। দীর্ঘদিনের বৈরী সম্পর্কের পরও রিচার্ড গ্রেনেলের ভেনেজুয়েলা সফর নিয়ে সমালোচনাও চলছে যুক্তরাষ্ট্রে। বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক রিপাবলিকান নেতাও। যদিও হোয়াইট হাউস নিশ্চিত করেছে এই সফরের অর্থ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্বীকৃতি দেয়া নয়। গত বছর জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দাবি করেন নিকোলাস মাদুরো। নানা রাজনৈতিক টানাপোড়েনের পর গত মাসে 3য় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন মাদুরো। যদিও নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মহল। ডরোথি তেলস্ট্রিন, যমুনা নিউজ।